এখানে চিফ মিনিস্টার আর বিজেপি সন্ত্রাস চলছে। চলো চলো ওটা তুলে দাও, ওটা তুলে দাও, কাজটা তোলো কাজ। দিদি দিদি কাজটা তুলে দিন। বেরো তুই বসা দিদি কাজটা তুলে দিন। দিদি কাজটা তুলে দিন। দিদি কাজটা না আমি কাজ দিদি এরকম করে না, দিদি পায়ে পড়ে, দিদি দিদি পায়ে পড়ে, আপনি রাগ করবেন না দিদি। ঢিল না পাথর মেরেছে, এত এত ভয় পাই দিদি কাজটা তুলে দিন দিদি। আমি বেরোবই, আমাকে আটকানো যাবে না, এটা আমার গণতান্ত্রিক অধিকার। চুপ কর, চুপ কর, চুপ কর। ভয় পাচ্ছে তার কারণে ওদের মুখোশ খুলে যাবে। চলো দিদি হ্যাঁ, কাজটা দেখা তোলো, করেছে। কাজটা তোলো, কাজটা তোলো, কাজটা তোলো। পুরোপুরি আছি, কাজ উঠবে কেন? দিদি 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 তাহলে আমরা গাড়ির সামনে যাই, দিদি আমরা তাহলে নামি, আমরা গাড়ির সামনে যাচ্ছি। দিদি খোলা থাকলে আমাদের নাম। দিদি তুমি যদি কাজ চলো, এতটা রাস্তায় যেতে হবে। শোনো দোলা ওরা যেভাবে মেরেছে, লেট সামথিং হ্যাপেন। তাহলে দিদি আমরা দোলে আমি চোর ডাকাত নই, চলো দিদি তাহলে আমাদের নাম। আমরা নেমে যাচ্ছি। প্লিজ তোমরা নামবে না, চল চল, ঠিক আছে ঠিক আছে। নামবে না, চলো চলো মারুক। ছেলেটা তো হাওয়া হয়ে গেল, মানে ওই ভিড়াভেড়িতে। ওকে জিজ্ঞেস কর কোথায় বাড়িটা, কোথায় জিজ্ঞেস করবো। কাজ তোলো দাদা। চো 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 চো, দাঁড়িয়ে থাকিস না, দাঁড়িয়ে থাকিস না। যেতে থাক, যেতে থাক, যেতে থাক, যেতে থাক। যেতে থাকবে না, ওই বাড়িটা পিছনে আছে। গাড়িটা দাঁড়িয়ে যাওয়া উচিত হবে না, দাঁড়িয়ে যাওয়া ঠিক হবে না। কি মুখটা বাড়িটা কোথায়? বাড়িটা কোথায়? শুনিয়া আর ডান দিকে চল। কাজ খোলো না, কাজ প্রিয়াঙ্কার আসতে পারেনি। এটা এত সন্ত্রাস মানে জেনিকেও সরিয়ে দিয়েছে শিব। কাজ ভেঙে যাবে। বাড়িটা কোন দিকে? এটা কে মারছে রে? জানি না, ওই ছেলেটা তো হারিয়ে ফেলল। এত সন্ত্রাস মানে দিদি শিওর যে জেনিকে ওরা সরিয়ে দিয়েছে। এমএলএ হয়তো তুলেই নিয়ে চলে গেছে। না না, এই করতে করতে হবে, করতে হবে তো। ওই ছেলেটা পালিয়ে গেছে, মানে ও ঠিক আছে, ও বোধহয় মার খেয়ে গেছে। ঠিক আছে, ছেলেটা রাস্তা দেখাচ্ছিল। বাড়িটা কোন করে বুঝতে পারছি না। ছেলেটা আমাদেরকে ঠিক জায়গায় নিয়ে যাচ্ছে। তুই লোকেশনটা দেখতে পাচ্ছিস? কে মারলো এটা? তুই লোকেশনটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ ওইখানে প্রেসটা কিন্তু ওখানে ছিল। তুই লোকেশনটা দেখ। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের লকআপে মৃত তার দলীয় এক সহকর্মী, তাকে দেখতে হালিশহর গেছিলেন এবং সেখানে যাওয়ার পথে তার গাড়ির উপর বিজেপি সমর্থকরা চড়াও হওয়ার চেষ্টা করেছেন। গাড়িতে জুতো ছোড়া হয়েছে, কাদা ছোড়া হয়েছে। বাকি ঘটনা আপনারা বহুবার ফুটেজ ইতিমধ্যে দেখেছেন, ব্রেকিং হিসেবে পুরোটা জানেন। এবং এই সব কিছুর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত তার পুলিশি হেফাজতে নিহত দলীয় সহকর্মীর বাড়িতে গিয়ে পৌঁছেছেন।
এবং এই ঘটনা ঘটার পর বিজেপির বিভিন্ন মুখপাত্রের বিভিন্ন রকম প্রতিক্রিয়া এসে পৌঁছেছে। আমাদের আবাসন মন্ত্রী, যিনি বিবৃতি দেওয়ার ব্যাপারে যথেষ্ট এগিয়ে থাকছেন, তিনি বলেছেন অগ্নিমিত্রা দেবী, তার বক্তব্য এটা অন্যায়, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে এই ধরনের অভব্য আচরণ করা যায় না। শ্রমিক ভট্টাচার্য, তিনিও শুনলাম ঘটনার নিন্দা করেছেন। শ্রমিক ভট্টাচার্য এখন মোটামুটি যাত্রাপালার বিবেকের ভূমিকায়। আপনারা নতুন প্রজন্ম যারা, তারা যাত্রা টাত্রা দেখেননি, স্বাভাবিক, কিন্তু আগে গ্রামাঞ্চলে যাত্রা খুব প্রচলিত বিনোদনের মাধ্যম ছিল। সেখানে কোনো একটা ক্লাইম্যাক্সের পয়েন্টে ভিলেন যখন প্রবলভাবে অট্টহাসিতে ফেটে পড়ে অন্য একটা উইংসের প্রান্ত দিয়ে বেরিয়ে যেত, তখন একটা সাদা পোশাক পরিহিত আলখাল্লার মতো পোশাক বিবেক ঢুকত এবং সে ঢুকে শোন বলে একটা বিভিন্ন গানে, মানে জ্ঞানের নীতিকথার গান সে পরিবেশন করত, মূলত গানের ফরম্যাটে। তো শ্রমিক ভট্টাচার্যকে দেখলে আজকাল আমার সেই যাত্রাপালার ভিলেনের অ্যান্টিডোট হিসেবে বিবেকের কথা মনে পড়ে। তিনি তার ব্যারিটোন ভয়েসে বিভিন্ন ভালো ভালো কথা বলেন, যেগুলো অবশ্য কেবলমাত্র বাইট হিসেবে চলে এবং ছাপা হয়, বাস্তবে তার কোনো ইমপ্লিমেন্টেশন হয় না। আমার ধারণা এটা শ্রমিক নিজেও জানেন। অতটা নির্বোধ তিনি নন যে তিনি জানেন না তার এই যাবতীয় শান্তি সুললিত বাণীর কি পরিণতি কার্যত হতে চলেছে। ইন্টারেস্টিং কথাটা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন তার রাজত্বকালে, তাতে তাকে লোকে জুতো বা কাদা ছুড়বে না তো কি ফুল ছুড়বে নাকি। বিজেপি যে নোটে এই মুহূর্তে চলছে তাতে এই কথাটা আমার মনে হয় খুব খোলাখুলি পরিষ্কার বলা, এবং এই ধরনের চাঁচাচলা মন্তব্য করার ক্ষেত্রে শুভেন্দু অধিকারী দিন দিন যে পারঙ্গম হয়ে উঠছেন, তাতে অনায়াসে তিনি দিলীপ ঘোষকে অদূর ভবিষ্যতে টেক্কা দিয়ে দেবেন বলে আমার মনে হচ্ছে। এখন পরিণতিতে যেটা হয়েছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি প্রায় প্রতিদিনই সংবাদপত্রের শিরোনামে এবং সংবাদ মাধ্যমে, দৃশ্যশ্রাব্য মাধ্যমেও থাকতেন, তাকে 21শে জুলাইয়ের পর আবার ঘরবন্দি হতে দেখা গিয়েছিল। কিন্তু এই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন করে আবার ভেসে উঠবার একটা সুযোগ করে দিয়েছে। আর আমার যেটা মনে হচ্ছে যে শুভেন্দু অধিকারী ঘটনার পরিকল্পনা করেছেন এটা আমি বলবো না, কিন্তু যে মুহূর্তে তিনি ঘটনাটা ঘটতে দেখেছেন, তিনি যে অ্যাগ্রেসিভ মুডে সেটাকে ডিফেন্ড করেছেন, তাতে এটা পরিষ্কার যে প্লেয়িং ইন অপোজিশন, মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা প্রতিপক্ষ হিসেবে ভাসিয়ে রাখার জন্য যেভাবে ব্যাট চালানো দরকার শুভেন্দু অধিকারী চালিয়ে দিয়েছেন। এইবার প্রশ্নটা হচ্ছে এখানে যে তাহলে কি আজকের যে ঘটনা সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরোটাই ফেভারে গেছে? এর পরিষ্কার এবং একদম পরিষ্কার উত্তরটা হচ্ছে একদম হ্যাঁ, ঠিক তাই ঘটেছে। কারণটা কি? কারণটা প্রথম কথা হচ্ছে যে বিপুল সংখ্যক জনসমষ্টি যারা এই পরিস্থিতির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট দিয়েছিল বিগত নির্বাচনে, সেই সমর্থকদের ভিত এবং দলগত কাঠামো খুব দ্রুত ছত্রভঙ্গ হচ্ছিল গত কয়েক মাস ধরে। 4 মের পর থেকে এটা আপনারা দেখেছেন। একদল তারা দিল্লিওয়ালা, সেখানে তারা এনসিপিআই বলে একটি হঠাৎ অবতার দলের সঙ্গে মিলে গিয়েছেন
কিন্তু তার মধ্যে আবার 2-3 জন সাংসদ যারা সংখ্যালঘু তারা বলছেন আমরা এনসিপিআইতে আছি, কিন্তু এনডিএতে যাব কিনা ভেবে দেখতে হবে। বাকিরা বলছেন যে না, আমরা এনডিএতে সরাসরি আছি। তাদের মধ্যে আবার 2 জন মন্ত্রী হওয়ার জন্য আকুল, যদিও মন্ত্রী হওয়ার ডাক তারা এখন অবধি পেয়ে ওঠেননি, এবং এই মন্ত্রী হওয়ার আশায় মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে কেউ কেউ পরচুলা অবধি ছিঁড়ে ফেলবেন কিনা আমি জানি না। পশ্চিমবঙ্গের অবস্থা আরও বিচিত্র। সেখানে 80 জনের মধ্যে 60 জন বিধায়ক ঘোষণা করেছেন যে তারাই আসল তৃণমূল, এবং তারা তৃণমূলের দলীয় দপ্তর, তহবিল, প্রতীক সব কিছু নিয়ে টানাটানি করছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষদের কালীঘাট তৃণমূল, সেটা লক্ষ্মীবাবু কা আসলি সোনা চাঁদি কা দোকানের মতো টিকে রয়েছে টিম করে। এই হচ্ছে সাংগঠনিক অবস্থা। এখন এইরকম একটা জায়গাতে স্বাভাবিকভাবে বিজেপি বিরোধী যে ভোট, মনে রাখতে হবে বিজেপি এত তর্জন গর্জন করার পরও পশ্চিমবঙ্গের 45% মানুষ বিজেপিকে সমর্থন করলেও 55% ভোট বিজেপির বিরুদ্ধে রয়েছে। এখন এই বিজেপি বিরোধী ভোট, তার মালিকানা তৃণমূল খুব দ্রুত হারাচ্ছে এবং নিঃস্ব হতে চলেছে। এটা বুঝতে সংঘ পরিবার বা বিজেপির একটু সেন্সেবল নেতাদের কারোরই কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এছাড়া এই 3 মাসের মধ্যে শুভেন্দু অধিকারী সরকার যেভাবে জনপ্রিয়তা হারাতে শুরু করেছে, তাদের যাবতীয় বিভাজন, যাবতীয় মেরুকরণ, পার্ক সার্কাসের হকার উচ্ছেদ, বস্তি উচ্ছেদ, মসজিদের থেকে মাইক খুলে নেওয়া ইত্যাদি ইত্যাদি সব কিছু চালু করবার পরও সাধারণ গরিব মানুষের মধ্যে একটা হাওয়া উঠে গেছে যে এই সরকারটা গরিবের পেটে লাথি মারতে এসেছে। আমি আপনাদের এর আগে একটা এপিসোডে বলেছিলাম কিছুদিন আগে যে আমি 77 সালে বামফ্রন্ট সরকারকে আসতে দেখেছি, আমি 2011-তে তৃণমূল সরকারকে আসতে দেখেছি, আমি 2026-এ এই সরকারকে আসতে দেখলাম। রাজ্যের প্রেক্ষিতে আমি বলছি। কিন্তু এত দ্রুত মানুষ মোহমুক্ত হচ্ছে, ক্রুদ্ধ হচ্ছে, এরকম ঘটনা কিন্তু কোনো সরকারের ক্ষেত্রে আমি দেখিনি। এবং বামফ্রন্ট সরকার এসে তার 2টো জিনিস করতে পেরেছিল, অপারেশন বর্গা এবং পঞ্চায়েত রাজের কাঠামো, যে কারণে মরিচঝাপির মতো বড় ঘটনার অভিঘাত তারা অনায়াসে সামলে নিতে পেরেছিল, গ্রামীণ গরিবদের মধ্যে তাদের ভিত্তি দ্রুত তৈরি হতে শুরু করার কারণে। মধ্যবিত্ত মানুষ ডিসলিউশন হতে শুরু করেছিলেন, সেটা 82 সালে নির্বাচনে বোঝা গেছিল, যখন কলকাতার অর্ধেক আসনে, জেতা আসনে বামফ্রন্ট হেরে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর আর কিছু না করুন, জমির প্রশ্নে যে তারা স্থিতাবস্থা রাখতে চাইছেন, সেটা প্রথম থেকে তারা একটা পরিষ্কার নীতি নিয়ে চলেছিলেন, এবং তার পরবর্তীকালে তারা বিভিন্ন সামাজিক ভর্তুকি প্রকল্পে প্যারাডাইমটা শিফট করিয়ে নেন জনপ্রিয়তা ধরে রাখতে। কিন্তু এই সরকার ক্ষমতায় আসবার পর যা বলে ক্ষমতায় এসেছে, কাজে তার কোনোটারই রিফ্লেকশন হচ্ছে না। এবং কোনো সরকারের বিরুদ্ধে যদি সাধারণ মানুষ, যারা কোনো তাত্ত্বিক গম্ভীর বাজেট, অর্থনৈতিক প্রকরণ ইত্যাদি নিয়ে কথা না বলে, যদি দেখা যায় যে কোনো রসিকতার ছলে তার মূল নীতিকে আক্রমণ করতে শুরু করেছে এবং সেটা পপুলার হচ্ছে, বিরোধীরা আক্রমণ করবে স্বাভাবিক, সেটা খুব বিপজ্জনক ইঙ্গিত বলে আমার মনে হয়। যেমন এই মুহূর্তে হাটে মাঠে, রাস্তাঘাটে, এবং আমি যেহেতু পাবলিক গণপরিবহনে চলাফেরা করি, আমি দেখছিলাম সবথেকে জনপ্রিয়ত রসিকতাটা হচ্ছে, আসার কথা ছিল অন্নপূর্ণা, এসে গেলেন তসলিমা। খুব ছোট্ট কথা, কিন্তু মানুষ যখন শাসককে বিদ্রূপ করতে শুরু করে তখন বুঝতে হয় যে শাসক দ্রুত জনপ্রিয়তা হারাচ্ছে।
শাসক জনপ্রিয়তা হারাবে, প্রতিষ্ঠান বিরোধিতা থাকবে, এটা নতুন কথা না। নতুন কথা হচ্ছে ক্ষমতায় আসবার 3 মাসের মধ্যে রং চটে যেতে শুরু করেছে। এটা আমার কথা শুনে আপনাদের বিশ্বাস করতে হবে না। আপনি যে দলেরই সমর্থক হন, এমনকি বিজেপিরও যদি সমর্থক হন, তাহলে একটু চোখ কান খোলা রেখে চলবার চেষ্টা করুন। বুঝতে পারবেন যে মানুষ যারা ভোট দিয়েছিল কোনো না কোনো এক্সপেকটেশনে, তারা খুব দ্রুত হতাশ হচ্ছে। গোদের উপর বিস্ফোরণ মতো যেটা ঘটেছে, যে সমস্ত লোকাল স্তরের নেতাদের দেখে তারা তৃণমূল সম্পর্কে বৃতসদ্য হয়ে বিজেপিকে ছাপ্পা মেরেছিল, ইভিএমে গিয়ে বোতাম টিপেছিল, তাদের একটা বড় অংশ ডিম খাওয়ার আগে হোক বা পরে হোক দেখা যাচ্ছে তৃণমূল ছেড়ে বিজেপির শাসক শিবিরে হয় সরাসরি ভিড়ে গেছে, আর না হলে পারে কোনো না কোনো সেটিংয়ে পৌঁছে গিয়েছে। কিসের বিনিময়ে সেটিং হয়েছে, কিসের বিনিময়ে শেল্টার পেয়েছে, সে সম্পর্কেও বিভিন্ন তথ্য, বিভিন্ন ফিগার, বিভিন্ন টাকার অঙ্ক বাতাসে ঘুরে বেড়াচ্ছে। সেলুন থেকে চায়ের দোকানের মানুষ সেগুলো নিয়ে চর্চা করতে শুরু করেছে। তো এইরকম একটা পরিস্থিতিতে, যেখানে দিল্লি, যেটা তাদের সব থেকে বড় খুঁটি, দিল্লির মোদি শাহর জমানা চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে, সেখানে রাজ্যের বিজেপি নেতৃত্ব এবং শাসকেরা যখন এরকম একটা দিশাহীন, তখন ইট ওয়াজ অবভিয়াস যে তৃণমূল যদি এরকমভাবে হাওয়ায় বিলীন হয়ে যায় কর্পূরের মতো, তাহলে তার বিরোধী জায়গাটা দখল করবার জন্য বামপন্থী এবং কংগ্রেস উঠে আসবে। এখন বামপন্থীরাই উঠে আসুক আর কংগ্রেসই উঠে আসুক, এই দুটো মতাদর্শকে বিজেপি এবং সংঘ পরিবার সব থেকে বেশি অপছন্দ করে। আপনাদের মনে থাকবে 2016 সালে যখন বাম কংগ্রেস জোটকে তৃণমূল হারায়, সেখানে প্রায় 80টা আসন ছিল যেখানে বিজেপি ভোট কাটার জন্য বাম কংগ্রেস জোট পরাজিত হয়েছিল। এবং তখন সংঘের নেতারা বলেছিলেন প্রকাশ্যে যে আমরা আমাদের উদ্দেশ্যে সফল, আমরা বাম কংগ্রেস জোটকে প্রতিহত করতে পেরেছি। আজকে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ করা, ভালো বিজেপি মুখপাত্রদের দিয়ে ঘটনাকে নিন্দা করানো, আর শুভেন্দু অধিকারীর ঘটনার পক্ষে প্রকারান্তরে সমর্থন করা, এই সব কিছু হচ্ছে মমতা ব্যানার্জিকে আলোচনায় ফিরিয়ে আনার একটা নীল নকশার অংশ মাত্র। তার কারণ মমতা ব্যানার্জির তৃণমূল মানে কালীঘাট তৃণমূলটাও যদি কর্পূরে পুরোপুরি বিলীন হয়ে যায় এবং তার যে একটা মাঠে ময়দানে অস্তিত্ব আছে, সেইটুকু যদি বজায় রাখার একটা জায়গা তৈরি না থাকে, তাহলে পারে পুরো ব্লক ভোটটা, এটা বিজ্ঞানের নিয়ম, শাসকের উল্টো দিকে ভোট পড়বেই, টুডে অর টুমরো, সেটা পুরোপুরি বাম এবং কংগ্রেস শিবিরের দিকে চলে যাবে। সামনে পুরসভা নির্বাচন আছে, তারপরে পঞ্চায়েতের নির্বাচন আছে, এবং বিজেপির পক্ষে এখনও সাংগঠনিক কাঠামো সেই জায়গায় নেই যে প্রায় 70-75 হাজার আসনে 3টে টায়ার মিলিয়ে পঞ্চায়েতে বিজেপি নিজের দলের কোর লোকজন, তাদের ভাবনা চিন্তার অনুগামী লোকজনকে দিয়ে প্রার্থী করবে। ফলে এই পলিটিক্যাল ভ্যাকুয়ামে যাতে সিপিএম এবং কংগ্রেস, মালদা মুর্শিদাবাদ এই বেলটাতে কংগ্রেস কিছুটা এবং বাকি জায়গায় বামপন্থীরা দ্রুত উঠে আসতে না পারে, অন্তত আরও একটা বিরোধী রাজনীতির কেন্দ্র যেটাকে মানুষ বিশ্বাস করবে। বিজেপি নেতারাও এটা জানেন যে যতই মিটিং করুন, ক্রিম রোল প্যাটিস রোল খাওয়ান, ঋতব্রতদের তৃণমূলকে পশ্চিমবঙ্গের মানুষ কোনো বিরোধী শক্তি বলে মনে করে না। সুতরাং তারা খুব সচেতনভাবে আর একটা বিরোধী শক্তি হিসেবে মমতা ব্যানার্জির উত্থান প্রত্যাশা করেন, যে অন্তত বিরোধী ভোটটা যাতে একদিকে না চলে যায়। আমার মনে হয় যে এই অঙ্কেই শুভেন্দু অধিকারীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী হিসেবে কিছুটা প্রাধান্য দেওয়ার জন্য আরও কিছু কিছু ঘটনা ঘটাবেন,
যাতে বিরোধী রাজনীতির রাস্তার লড়াই থেকে কংগ্রেস এবং বিশেষত বামপন্থীরা কোনোভাবেই জায়গাটা দখল না করে নিতে পারে। আর আমার পাশাপাশি এটাও ধারণা যে পঞ্চায়েত এবং পুর নির্বাচন যত এগিয়ে আসবে, রাস্তার রাজনীতিতে সক্রিয়তা বিরোধিতার ক্ষেত্রে তত বাড়বে। 10ই আগস্ট দেশের সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কৃষক মোর্চার ডাকে জেল ভরোর ডাক আছে। বিরোধীরা, বিজেপি বিরোধী বিভিন্ন শক্তি তৃণমূল বাদে তারা চেষ্টা করছে এই কর্মসূচিকে পশ্চিমবঙ্গের মাটিতেও চূড়ান্তভাবে সফল করতে। ত্রিপুরা থেকে যা খবর পাচ্ছিলাম, ওখানে প্রায় সংঘাতের পরিস্থিতি তৈরি হয়ে গেছে। হিন্দি বলয়ে কৃষকরা তৈরি হচ্ছে, কোমর বাঁধছে। সুতরাং এইরকম একটা পরিস্থিতিতে ঋতব্রতদের দিয়ে বিরোধী রাজনীতির অপোজিশনের রোল মডেলের খেলাটা হবে না, এটা বুঝে গেছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন নতুন করে ভাসিয়ে দেওয়ার একটা চেষ্টা চলবে, এটা আমার নিজের ধারণা। আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, সেখানে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন।